নমস্কার বন্ধুরা, তোমাদের স্বাগত জানাই নেক্সট অধ্যায় ইউটিউব চ্যানেলে। আজকে আমরা ডিসকাশন করব হচ্ছে আমাদের, তোমরা জানো কম্বাইন ফোর এর জন্য যে মেন্স এক্সাম, কম্বাইন ফোর এর যে মেন্স এক্সাম এর জন্য আমরা, ঠিক আছে, আনসার রাইটিং প্লাস যে পেপার ওয়ান একদিন, পেপার ওয়ান একদিন পেপার টু ক্লাস করাচ্ছি। পেপার ওয়ানের ক্লাস কালকে হচ্ছে, আজকে হচ্ছে আমাদের পেপার টুর ক্লাস। এখন এই যে পেপার টু ক্লাসটা, এখানে আমরা আজকে কি কি ডিসকাশন করব তোমাদের প্রথমে বলে দিই। আমি জানি কম্বাইন ফোরের যে আমি ফার্স্ট ক্লাস ভিউ অনেকটাই কম, 30 থেকে 32, 33, 34টা ভিউ। তারপর আমি এই ব্যাচটা কন্টিনিউ করব, কারণ নেক্সট একটা কম্বাইন আসবে। তোমরা যদি ভালোভাবে প্রিপারেশন করে থাকো নেক্সট কম্বাইনের জন্য, আমি আবারও বলছি, তোমাদের অনেকটা হেল্পফুল হবে। তোমরা বুঝতে পারছো না, পরে বুঝবে এটা, ঠিক আছে, যে কতটা প্রয়োজন। তোমাদের প্রিলিমস হয়তো ক্লিয়ার হয়ে যাবে, কিন্তু মেন্স ক্লিয়ার হতে প্রবলেম হবে। কারণ কম্বাইন থ্রিতে তোমাদের এই যে কম্বাইন থ্রি এখন যে এক্সামটা হয়েছিল, ঠিক আছে, ওটাতে ম্যাথস যে এসেছে 2 থেকে 3টা কোশ্চান এমন এসেছে যেটা আনসার করতে তোমাদের অনেক বেসিক বেসিক যেগুলো আছে ওগুলো কমপ্লিট করার প্রয়োজন ছিল, ঠিক আছে। তো প্রথমে আমি তোমাদের বলে দিই, আমরা যে যে জিনিসগুলো এখন রিসেন্টলি আপডেট করেছি, দেখো আমরা দেখেছো তোমরা, একটা করে ক্লাস আমরা সকালে মর্নিংয়ে আপলোড করছিলাম। একদিন আমরা আপলোড করেছি সায়েন্সের ক্লাস, আর একদিন আমরা আপলোড করছি ইংলিশের ক্লাস। এখন আমি ভেবেছি যে এই যে ইংলিশের ক্লাসটা ডেলি আপলোড করবো, অ্যান্ড এটা অনলি 20 মিনিটের মক টেস্ট একটা হবে, যেখানে আমরা ইন ডিটেলস বেশি ডিসকাশন করব না। নর্মালি যে যে কোশ্চানগুলো আসবে 20 মার্কস 20, ঠিক আছে। আমি প্রিভিয়াসলি যেমন কালকে যে ভিডিওটা আপলোড হবে, ঠিক আছে, এটার ক্লাসটা আমি আজকে দিয়ে দেবো কিভাবে। তোমাদের আমি যে আমার যে টেলিগ্রাম গ্রুপ, ঠিক আছে, বা হোয়াটসঅ্যাপ গ্রুপ, তোমরা যাদের যাদের হোয়াটসঅ্যাপ রয়েছে, তোমরা এই ভিডিওর ডিসক্রিপশনে হোয়াটসঅ্যাপের লিঙ্ক পাবে, ওটাতে তোমরা জয়েন হয়ে যাও, ঠিক আছে। এরপর ওখান থেকে আমরা কালকে আমি তোমাদের আনসার এবং 20 মিনিটে আপলোড করে দেবো, এবং তুমি দেখবে যে তোমার আনসার কত মার্কস আসছে, ঠিক আছে, এবং কমেন্টে ওই আনসারটা বলবে। তো এই হচ্ছে প্ল্যান। অ্যান্ড সায়েন্স একদিন আমরা ম্যাথ, অ্যান্ড একদিন আমরা কি অ্যাড করতে চলেছি, একদিন আমরা অ্যাড করবো হচ্ছে আমাদের জিকের ক্লাস, ঠিক আছে। তো এখন আজকের যে ক্লাসটা আমি প্রথমে 2025-এর কম্বাইনের মেইনস হয়েছে, এখানে যে 10টা ম্যাথের কোশ্চেন এসেছে, তোমাকে আমি দেখাতে চাইছিলাম যে ম্যাথের স্ট্যান্ডার্ডগুলো কেমন হয়। এই একটা কোশ্চেনের আমি মার্ক দিয়েছি, এটা আমি লিখিনি কারণ এটা টাইপ করতে প্রবলেম হচ্ছিল, আমি বাই হ্যান্ড লিখে দেবো ওটাকে, ঠিক আছে। এই হচ্ছে তোমাদের কোশ্চেনগুলো: 6 নম্বর, 7 নম্বর, 8 নম্বর, 9 নম্বর, 10 নম্বর, 10টা কোশ্চেন, 10 × 20, ঠিক আছে। 10 × 2 = 20, এবং তোমাদের ইন ডিটেলস লিখতে হবে তোমাদের এগুলো, যে আমি এই স্টেপে করেছি। এমন নয় যে শর্টকাটে আনসার করলে হবে, ঠিক আছে। তো এটা একটা ইম্পর্টেন্ট। নেক্সট আমি 3টা পলিটির কোশ্চেন নিয়েছি, যেখানে আমরা 60 ওয়ার্ডের, একটা হচ্ছে অ্যান্টি ডিফেকশন ল। আমি এই যে অ্যান্টি ডিফেকশন লটা কারণ কেন নিয়েছি তোমাদের বলি। রিসেন্টলি তুমি ওয়েস্ট বেঙ্গলে দেখেছো, যে টিএমসি আছে, টিএমসি সেপারেশন হয়েছে। তারপরে মহারাষ্ট্রতে একনাথ সিন্ধে যে শিবসেনা পার্টি আছে, শিবসেনা পার্টিটাতেও সেম জিনিসটা হয়েছে, ঠিক আছে। তারপর রাঘব চাড্ডা কি করেছে, আম আদমি পার্টি থেকে তুমি জানো 7 জন না 6 জন এমপি নিয়ে বিজেপিতে জয়েন করেছে। তো এই জন্য অ্যান্টি ডিফেকশন লটা একটু ইম্পর্টেন্ট, ঠিক আছে, বুঝেছো তোমরা। অ্যান্ড নেক্সট যেটা শর্ট নোট অন এসআইয়ের, এটা 2025-এ এসেছিল, তারপর আমি নিয়েছি কারণ হচ্ছে ওয়েস্ট বেঙ্গল ইলেকশনের কারণে, ঠিক আছে। এটা হয়তো তোমাদের নেক্সট এক্সামে আসবে না, কিন্তু তারপর আমি নিয়েছি। অ্যান্ড নেক্সট যে কোশ্চানগুলো আসবে এগুলো কারেন্ট অ্যাফেয়ার্স বেস আসবে, আমি তোমাদের বলে দেবো। পলিটিতে এই টপিকগুলো নিউজে ছিল এই মাসে, ঠিক আছে। আমি এই যে কোশ্চানগুলো নিই, আমি যে মান্থলি ম্যাগাজিনটা পড়ি, ঠিক আছে, মান্থলি যে ম্যাগাজিনটা পড়ি, ওই ম্যাগাজিনের উপর ডিপেন্ড করে আমি কোশ্চান তোমাদের বলি, ঠিক আছে। অ্যান্ড লাস্ট যেটা হচ্ছে রাইট টু ওয়াক, এটা সুপ্রিম কোর্ট বলেছিল যে রাইট টু ওয়াক অ্যাজ এ পার্ট অফ আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন, এটা আমরা ডিসকাশন করবো আজকের কোশ্চানে। 60 ওয়ার্ডে লিখতে হবে, আমি তোমাদের ফুল ফ্যাক্ট ডিসকাশন করব, ঠিক আছে। এখন আমাদের প্রথম যে কোশ্চানটা, ওখান থেকে আমরা শুরু করতে চলেছি, আর আমরা আরামসে করব, তোমাদের কোনো সমস্যা না। হয়তো একটু সময় লাগবে, কিন্তু তারপর আমরা চাই যে প্রপার ক্লিয়ার হোক তোমাদের, যে কি টাইপের কোশ্চানগুলো আসে তোমাদের, ঠিক আছে। তো প্রথম যে কোশ্চানটা, ফাইন্ড দ্য সাম অফ অল 2 ডিজিট নাম্বার হুইচ আর ডিভিজিবল বাই 4 বলেছে। টু ডিজিট নাম্বার
ফাইন্ড দ্য সাম অফ অল 2 ডিজিট নাম্বার হুইচ আর এখন স্মলেস্ট যদি বলি আমি, স্মলেস্ট 2 ডিজিট নাম্বার কত? স্মলেস্ট 2 ডিজিট নাম্বার কত? 11। অ্যান্ড হাইয়েস্ট কত? এটা বলো। হাইয়েস্ট তোমাদের 2 ডিজিট নাম্বারটা কত? 99। এখন বলেছে আমাদের এই নাম্বারগুলো নিতে হবে যেগুলো আমাদের 4 দ্বারা ডিভিজিবল। তার মানে কোনটা কোনটা হবে? প্রথমে আসবে 12, তারপরে আসবে 16, তারপরে আসবে 20, তারপরে 24, তারপর আসবে 28, তারপরে 32, এমন এমন করে একটা যে লাস্ট যে নাম্বারটা আসবে সেটা 99ও হবে না, 97, 96 হবে হচ্ছে ডিভিজিবল হয়। ঠিক আছে? বুঝেছো তোমরা? এই হচ্ছে 2 ডিজিট। এখানে মাঝখানে অনেকগুলো। এখন এখান থেকে তুমি এই সিরিজটা আমরা বানিয়েছি, দেখে নাও। আমি এটাকে আবারও নিচ্ছি। তো আমরা ফার্স্ট যে নাম্বারটা ডিজিটটা আমরা পেয়েছি 12, 16, 20 ডট 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 96 অব্দি। এখন এখানে আমরা দেখছি যে এগুলোর ভিতরে একটা ডিফারেন্স রয়েছে, 4 4 এমন করে করে 4 4 করে 4 4 এর ডিফারেন্স রয়েছে। যদি এখানে 24 লিখি 4 এর ডিফারেন্স রয়েছে। তারে আমি একটা কমন ডিফারেন্স পেয়েছি। তোমাদের এখন এই যে কোশ্চেনটা, এই যে কোশ্চেনটা হচ্ছে এপি অ্যারিথমেটিক প্রোগ্রেশনের কোশ্চেন। বুঝেছো তোমরা? এই যে কোশ্চেনটা রয়েছে এপির কোশ্চেন, যেটাকে অ্যারিথমেটিক প্রোগ্রেশন বলে। অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশনটা কি? অ্যারিথমেটিক প্রোগ্রেশন আর হচ্ছে আরেকটা হচ্ছে জিপি। ঠিক আছে? একটা কি? একটা হচ্ছে তোমাদের অ্যারিথমেটিক প্রোগ্রেশন, আরেকটা হচ্ছে কি? জিপি। ঠিক আছে? জিপি যেটা সেটা হচ্ছে তোমাদের জিওমেট্রিকের প্রোগ্রেশন। ঠিক আছে? এখন তুমি আমাকে বলতে পারো, স্যার এই যে কোশ্চেনগুলো তুমি করাচ্ছ, ঠিক আছে, আমি যে এই কোশ্চেনগুলো তোমাদের করাচ্ছি, এগুলো তো আমি কখনো করিনি। অনেক স্টুডেন্ট আছে যারা সিলেবাসে কখনো এপি জিপি এপি আর জিপি করনি, আমি জানি। তো এপি জিপি যেটা রয়েছে, ঠিক আছে, অ্যারিথমেটিক জিওমেট্রিক প্রোগ্রেশন, আর জিপি হচ্ছে জিওমেট্রিক প্রোগ্রেশন। আরিথমেটিক প্রোগ্রেশন কি বলতো? আরিথমেটিক প্রোগ্রেশন হচ্ছে একটা সিরিজ দিয়ে দিল 12, 16, 20, 24। এই যে এদের ভিতরে যে গ্যাপটা রয়েছে এটা কমন হবে, কমন ডিফারেন্স হবে। ঠিক আছে? কমন ডিফারেন্স 4 4 4 এমন। আর জিপি কি? সাপোজ হলো 2 4 8। তুমি যদি সেকেন্ড নাম্বারকে এর প্রিভিয়াস নাম্বার দিয়ে ডিভাইড করো, ডিফারেন্স সেম আসবে 2। ঠিক আছে? 8 কে 4 দিয়ে ডিভাইড করলে 2। তারপরে হচ্ছে এরপরে কি আসবে? 16কে যদি আমরা 8 দিয়ে ডিভাইড করি কত আসবে? 2 আসবে। এটা হচ্ছে জিপি। এখন তোমাদের ফর্মুলাসগুলো কি কি হতে পারে? আমি যদি এখন ফর্মুলাসটা করি ভিডিওটা অনেক বড় হয়ে যাবে। আমি একটা লিস্ট দিয়ে দেবো ফর্মুলা তোমাদের। আমি এপি এন্ড জিপি এর যে মোস্ট ইম্পর্টেন্ট ফর্মুলাগুলো আছে এর জন্য আমি একটা কি দেবো তোমাদের? একটা লিস্ট দিয়ে দেবো। কোথায় দিয়ে দেবো ওটা? আমি হোয়াটসঅ্যাপ গ্রুপে আজকে রাত্রে বা কালকে আমি এটা শেয়ার করে দেবো। ঠিক আছে? তো এখন তুমি দেখো এখানে যে কোশ্চেনটা, তাহলে আমাদের 2 ডিজিট যে নাম্বারটা পেয়েছি ওটা কত? প্রথম যেটা 12, 16, 20, 24 ডট 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 কত এসেছে? 296। ফার্স্ট নাম্বার কত পেয়েছি আমরা? ফার্স্ট যে নাম্বার 12 পেয়েছি। অ্যান্ড লাস্ট নাম্বার কত পেয়েছি? লাস্ট নাম্বার হচ্ছে 96। এখন আমি তোমাদের কিছু ফর্মুলা এখন লিখাবো এখানে। ঠিক আছে? এপিজিপি এর যে ফর্মুলাগুলো আছে এগুলো কিছু আমি তোমাদের লিখাতে চলেছি। একবার দেখে নাও। এক 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 লাইনের ফর্মুলা আমি দেখিয়ে দেবো। যদি ডিফারেন্স বলে কিভাবে বের করবে, বা সাপোজ ধরো যদি সাম বলে, এপি এর যে সামটা হচ্ছে তুমি মনে রাখবে সেটা হচ্ছে এস ইকুয়াল টু এন বাই সাম ইকুয়াল এন বাই এ প্লাস এ। এনটা কি? এন হচ্ছে নাম্বার অফ টার্মস, মানে কয়টা এমন রয়েছে। তো এটাতে তুমি এন বার করবে। এই যে সিরিজটা যদি দেওয়া থাকে এটার এন কিভাবে বার করবে? লাস্ট ডিজিট। ঠিক আছে? কিভাবে এন বার করবে তুমি আমাকে বলো। ঠিক আছে? এটা এন বার করার যে প্রসেসটা সেটা হচ্ছে কি, লাস্ট ডিজিট থেকে ফার্স্ট ডিজিটটা মাইনাস করো। ঠিক আছে? কি বলেছি আমি আবারও দেখো, লাস্ট ডিজিট থেকে তুমি ফার্স্ট ডিজিটটা মাইনাস করো। ঠিক আছে? বাই 4 করো। ঠিক আছে? প্লাস 1। ঠিক আছে? আবারও বলছি, লাস্ট ডিজিট মাইনাস ফার্স্ট ডিজিট বাই 4 প্লাস 1। এখান থেকে এটা মাইনাস করলে কত আসবে? 4 অ্যান্ড হচ্ছে 8, 84/4 প্লাস এত কাটলে আসবে 2 আর 1 প্লাস 1 ইকুয়াল টু 22। তাহলে আমাদের এখানে এন এর ভ্যালু কত এসেছে? তোমাদের ফার্স্ট টার্ম কত? ফার্স্ট টার্ম হচ্ছে 12, অ্যান্ড সেকেন্ড লাস্ট টার্ম কত? লাস্ট টার্ম হচ্ছে আমাদের 96। এন এর কত ভ্যালু এসেছে? 12 22। ঠিক আছে?
এখন সামের ফর্মুলা এস ইকুয়াল টু আমি তোমাদের লিখিয়েছি, সেটা হচ্ছে n/2 ইন্টু এ প্লাস এল। এন কত 22/2, এ কত, এ হচ্ছে ফার্স্ট ডিজিট কত 12/96, লাস্ট এটা ফার্স্ট এটা লাস্ট, এটাকে এ দিয়ে ডিনোট করে, এটাকে এল দিয়ে আর এটাকে এন দিয়ে, ঠিক আছে। দেন তোমাদের এটা পেছ 2 দিয়ে কাটলে কত 11, 12 প্লাস 96 কত 11, ইন্টু এটা করলে কত আসবে 108। আমি তোমাদের বলেছিলাম 108 ইন্টু 11 করলে 11 দিয়ে কোনো ডিজিটকে তুমি যদি গুণ করো তাহলে কিভাবে করবে, প্রথমে 8 লিখো, এরপর আগের ডিজিটটা অ্যাড করো, জিরো জিরোর সাথে এক করো 1, তাহলে 1, তাহলে আনসারটা কত 1108 হবে তোমাদের আনসার, ঠিক আছে। এটা তুমি 1108 কি করে হলো ওয়ান, প্রথমে 8, 8 এর সাথে জিরো করলে 8 আসবে, সরি এটা 8 হবে, 8, 8 প্লাস 0 8, 0 প্লাস 1 1 1 1, ঠিক আছে। এ হচ্ছে তোমাদের ফার্স্ট কোশ্চেনের আনসার, ঠিক আছে। এখন দেখো নেক্সট কোশ্চেন, এ শপকিপার পাবলিশড লিস্ট অফ প্রাইস হুইচ আর 60% অ্যাবভ দ্য কস্ট প্রাইস। বলেছে লেট, এইভাবে লিখবে এক্সাম্পল, লেট কস্ট প্রাইস, কস্ট প্রাইস অফ দ্য আর্টিকেল কত, কস্ট প্রাইস অফ আর্টিকেল হচ্ছে 100, ঠিক আছে। দেন পাবলিশে, তাহলে পাবলিশ করেছে মানে বেশি করে লিখেছে, অ্যাবাভ দ্য কস্ট প্রাইসে লিখেছে, তারপরে তুমি লিখতে পারো যে পাবলিশ প্রাইস লিখে দাও, বা যেটা লিখবে লিখে দাও, তুমি কি লিখতে পারো এখানে যে মার্কআপ প্রাইস, যেটা হচ্ছে 160 হয়েছে 60%। অ্যান্ড ডিসকাউন্ট কত দিয়েছে, ডিসকাউন্ট দিয়েছে আমাদের, ডিসকাউন্ট দিয়েছে হচ্ছে 20%। দেন প্রফিট, প্রফিট, দেন দেখো সিপি হচ্ছে কত 100, এমপি মার্ক প্রাইস কত 160, ঠিক আছে। এখন 20% ডিসকাউন্ট দাও, তাহলে কত হবে, এখান থেকে 20% ডিসকাউন্ট মানে কত 160 20% ডিসকাউন্ট মানে কত হবে 10%। এভাবে দেখো 160 থেকে যদি আমি 20% বের করে ডিসকাউন্ট দিই, তাহলে প্রথমে 10%-এর ভ্যালু কত, 160 থেকে 10% 16, 16 ইন্টু 2 করলে কত হবে 32, 160 থেকে 32 করি 128, কস্ট প্রাইস হয়েছে 100 টাকা, আর 128 টাকা এটাকে সেল করি, ঠিক আছে। তাহলে কত টাকার প্রফিট হয়েছে, 28 টাকার প্রফিট হচ্ছে, তাহলে প্রফিট পার্সেন্টেজ কত হবে আমাদের 28% হবে হচ্ছে তোমার প্রফিট পার্সেন্ট। এটা একটা ইজি কোশ্চেন ছিল, ঠিক আছে, এটা একটা ইজি কোশ্চেন ছিল। এটাও ইজি ছিল যদি তুমি এটার কি জানতে, এটার যদি তুমি রুলসটা জানতে। অ্যাকচুয়ালি এটার মেইন হচ্ছে রুলসটা, তোমরা অনেকে হয়তো জানো না যে এই রুলসটা এইভাবে হবে, ঠিক আছে। এটা হচ্ছে মেইন ইস্যু ওটাতে। নেক্সট দেখো, find the number of way which a cricket team of 11 players can be chosen out of the batch of 15 players so that the captain of the team always included. এটা হচ্ছে কম্বিনেশনের ফর্মুলা, ঠিক আছে, যেখানে বলেছে ক্যাপ্টেন ফিক্স রয়েছে। দেখো 15 জন প্লেয়ার রয়েছে, এর ভিতরে 11 জন আমাদের সিলেক্ট করতে হবে, এর ভিতরে একজন হচ্ছে ক্যাপ্টেন, ঠিক আছে, একজন ক্যাপ্টেন, আর এখানে হচ্ছে একজন প্লেয়ার তো ক্যাপ্টেন ইনক্লুডেড হয়েছে, তার মানে ওকে তো আর কিছু করতে পারবে না। যেখানে আমি তোমাদের একটা একটা করে যখন তোমাদের ডেট আপলোড মানে বলবে যে, বা ফাইনাল যে কি বলে ওটাকে প্রিলিমসের রেজাল্ট বের হবে, তখন আমি একটা একটা করে ওয়ান শর্ট ভিডিও আপলোড করব, দেখো ম্যাথের, ঠিক আছে, স্পেশালি ম্যাথের জন্য। ওই যে কোশ্চেনগুলো আসবে যেখানে আমি 50 থেকে 60টা কোশ্চেন এক এক লেকচারে কমপ্লিট করব, ওই লেকচারগুলো যে কমপ্লিট করে যাবে তার ম্যাথে কোনো সমস্যা হবে না। প্রত্যেক চ্যাপ্টার থেকে আমি 100টা কোশ্চেন সলভ করে দেখাবো। দেখো এখানে ক্যাপ্টেন ফিক্স বলে দিয়েছে, ক্যাপ্টেন find the number of the way which a cricket team of 11 player can be chosen out of batch of 15 players so that the captain of the team is always included। বলেছে যে ক্যাপ্টেনকে তোমাদের ইনক্লুড করা হয়েছে। এখন দেখো 15 জন প্লেয়ার থেকে 11 জন বাঁচতে হবে, একজন মাইনাস হয়ে গেছে, তাহলে টোটাল 14 জন, আর এখানে একজন মাইনাস হয়েছে ক্যাপ্টেন, তারপর 10 জন, 14 জন থেকে তুমি 10 জনকে চুজ করতে হবে। যদি 10 জনকে চুজ করো তার মানে এটাকে এভাবেও লিখতে পারো 10, বা এটাকে তুমি 14C4ও লিখতে পারো, ডাইরেক্ট 14C10ও লিখতে পারো, 14C4। এখন দেখো 14C4 যদি কতটা হয়েছে হবে 14 ইন্টু 13 ইন্টু 12 ইন্টু 11,
ঠিক আছে, আর 4 ইন্টু 3 ইন্টু 2 ইন্টু 1 ইকুয়াল টু, যদি এখানে কাটাছিটা করো দেখো, এটা কাটলে হচ্ছে 3, এটা কাটলে 3 শেষ, এটা 2 দিয়ে কাটলে 7, 7 13 কত 91, 91 ইন্টু 11 করলে হচ্ছে 1, ঠিক আছে 0, তারপর হচ্ছে কত আসবে এখানে 91 না 7 13 7 5, 191, ঠিক আছে, হ্যাঁ 91 ইন্টু হচ্ছে কত 11, 91 ইন্টু 11 দেখো এটা কিভাবে, 91 ইন্টু 11 করলে 1 এসেছে, 9 করলে কত আসবে, 0 হাতে রয়েছে কত 1, 9 সাথে 1 যোগ করলে কত 10, 101, 1001 হবে তোমার এটার আনসার। এটা তোমাদের আউট অফ যে কম্বিনেশন করেনি তার প্রবলেম হবে, এটা আমি তোমাদের এখন কম্বিনেশন চ্যাপ্টারটা পুরো বুঝাতে পারবো না, আমি তোমাদের অ্যাটলিস্ট ওভারঅল ভিউটা দিচ্ছি যে কম্বিনেশন প্রবাবিলিটি চ্যাপ্টারগুলো তোমাদের কম্বাইনের মেইনসের জন্য ইম্পর্টেন্ট রয়েছে, ঠিক আছে। নেক্সট দেখো 4 নাম্বার কোশ্চেনটা ছিল হচ্ছে তোমাদের, বলেছে যে একটা কোশ্চেনে হুইচ টার্ম অফ সিকোয়েন্স এমন করে দিয়েছে, ঠিক আছে 1/2, -1/4, 1/8, এমন করে করে -1/16 ডট 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 -1/26 বলেছে যে এই যে সিরিজটার এটার এই যে -2/56 এটা, ঠিক আছে, কততম টার্ম বের করতে হবে, তার মানে হচ্ছে কততম টার্ম এটা বের করতে হচ্ছে। আমরা দেখেছি এই যে এটাকে যত তুমি ভাগ করছো, ঠিক আছে, কমন ডিফারেন্স যদি ফার্স্ট টার্ম কত দিয়েছে, ফার্স্ট টার্ম হচ্ছে হাফ দিয়েছে, অ্যান্ড কমন রেশিও যেটা দিয়েছে এখানে সেটা হচ্ছে আর, কমন রেশিও আর মাইনাস হাফ দিয়েছে, ঠিক আছে, এটা দিয়েছে। এখন তুমি জেনারেল টার্ম বের করবে, জেনারেল টার্ম করে তোমাকে বের করতে বলেছে হচ্ছে যে ফর্মুলা, জেনারেল টার্ম বার করার যে ফর্মুলাটা এখানে আমি তোমাদের দেখাচ্ছি। এখানে তুমি যে জেনারেল টার্মটা বের করবে, জেনারেল টার্ম, এটা তোমাদের জেনারেল টার্ম বের করার যে ফর্মুলা সেটা -1n-1/2n, এগুলো আমি তোমাদের করাবো, সবগুলো ফর্মুলাই করাবো, ঠিক আছে। যদি এখান থেকে কিভাবে বার করবে তুমি এটা, ফার্স্ট টার্ম জেনারেল টার্ম tn ইকুয়াল টু ফার্স্ট টার্ম, এরপর মাইনাস কমন ডিফারেন্স n-1 করলে কত আসবে এখানে দেখো, ঠিক আছে, এটাকে যদি কমপ্লিট করো তারপর 2n মাইনাস n-1 আসবে, এটাই তোমাদের জেনারেল টার্মের ফর্মুলা ছিল। এখানে আমাদের tn যেটা দিয়েছে সেটা হচ্ছে এটা মার্ক নাম্বার, tn ইকুয়াল টু কত, tn ইকুয়াল টু দিয়েছে হচ্ছে আমাদের 1256, ঠিক আছে, মানে হচ্ছে -1/2^8, এটা 156। তাহলে এখান যদি আমি করি থেকে 2n ইকুয়াল টু 2n ইকুয়াল টু কত 2^8, n ইকুয়াল টু হচ্ছে আমাদের 8। তো এটা তুমি একবার দেখে রাখো যেটা কত নম্বর টার্ম, ঠিক আছে, আমি তোমাদের এটা পরে করাবো, ঠিক আছে, বুঝেছো তোমরা এটা, এই কোশ্চেনটা নর্মালি দেখে রাখো, আমি আবার বলছি এটা বুঝতে হবে না তোমাদের, এটা আমি পরে যখন আমি সাবজেক্ট চ্যাপ্টার ওয়াইজ করাবো তখনই এটা আমি করাবো, ঠিক আছে। এ ইজ 3 টাইম মোর এফিসিয়েন্ট দেন বি, এ ইজ টু বি যদি বার করি তাহলে এফিসিয়েন্ট, এ বলেছে 3, বি থেকে কত এফিসিয়েন্ট, এ হচ্ছে কত পার্সেন্ট এফিসিয়েন্ট বলে 3 টাইমস, বি যদি 1 হয় এটা কত হবে 3 হবে, তাহলে এটা যদি এফিসিয়েন্সি হয় টাইমের রেশিও কি হবে 1:3 হয়ে যাবে, ইনভার্সলি হয়, আমি তোমাদের বেসিক ক্লাসও করিয়েছি, ঠিক আছে। এখন বলেছে হ্যান্স হি টেক 60 ডে লেস পেন্টিং এ রুম, বলেছে 60 ডেজ টাইম কমলে, যদি মানে হচ্ছে সাপোজ ধরো এ কত দিন নে, এ হচ্ছে টাইম নে হচ্ছে 1 দিন, আর বি কত দিন নে, বি নে হচ্ছে 3 দিন। তাহলে দেখো এটাকে যদি আমি 3x ধরি বি এর যে টাইমটা, আর এক্স যদি এ ধরি, ঠিক আছে, এ ধরি 1x মানে এ, তাহলে 3x মাইনাস এক্স ইকুয়াল টু আমাদের বলেছে 60 ডেজ, 2x ইকুয়াল টু কত করতে পারো 60, এক্স ইকুয়াল টু হচ্ছে 30, এক্স এর ভ্যালু 30, তাহলে এ নেবে হচ্ছে 30 দিন, বি নেবে কত দিন 90 দিন। এখন তোমাদের বলেছে আমাদের কি বলেছে, ইন হাউ মেনি ডেজ ওয়ার্ক উইল কমপ্লিট ইফ এ এন্ড বি টুগেদার ওয়ার্ক, বলেছে এ আর বি যদি এ আর বি টুগেদার ওয়ার্ক করলে, এ করে 30 দিনে, বি করে 90 দিনে, এদের এলসিএম করলে 90 আসবে, 3 আর 1, 90 দিনে কাজ করছে, একসাথে করলে কত করবে টোটাল ওয়ার্ক হচ্ছে 90,
90 টোটাল ওয়ার্ক যদি 4 ইউনিট করে ডেলি, তাহলে কতদিন লাগবে? এটা ভাগ করো, ভাগ করার ফলে তোমাদের এখানে 2 দিয়ে কাটলে কত আসবে? 2 দিয়ে কাটলে 45। তাহলে এখানে যদি 2 দিয়ে কাটো 22.5 ডেজ আসবে আনসার। বুঝেছো তোমরা? এটা এটা তোমাদের ইম্পর্টেন্ট ছিল, এটা একদম ইজি কোশ্চেন ছিল, তোমরা যদি একটু ভালোভাবে কোশ্চেনটা করতে, ঠিক আছে? 2 মার্কসের ছিল এটা। নেক্সট দেখো, সাম অফ টু নাম্বারস ইজ এত। সাপোজ ধরো একটা নাম্বার এ আর একটা নাম্বার বি, এ প্লাস বি কত বলে দিয়েছে 37, অ্যান্ড ডিফারেন্স অফ দেয়ার স্কোয়ার, এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারের ভ্যালু দিয়েছে 185। দেন ফাইন্ড দ্য ডিফারেন্স বিটুইন দ্য টু নাম্বারস, বলেছি এই দুইটা যে নাম্বার রয়েছে এই দুইটা নাম্বারের ডিফারেন্স বার করতে বলেছে আমার। দেখো এ স্কোয়ার প্লাস, আমি অ্যালজাবরাতে তোমাদের যখন করাবো তখন দেখবে এ স্কোয়ার প্লাস বি স্কোয়ার ফর্মুলা এ প্লাস বি এ মাইনাস বি। এখানে যদি এ প্লাস বি অ্যান্ড এ মাইনাস বি এই ফর্মুলাটা বসিয়ে দিই আমি, স্মল নাম সবগুলোকে স্মল নাম, ঠিক আছে? স্মল বি, ঠিক আছে? তো 185, এ প্লাস বি এর কত? এ প্লাস বি হচ্ছে 37, আর এখানে এ মাইনাস বি ইকুয়াল টু 185। এ মাইনাস বি ইকুয়াল টু কত এসেছে? 185/37। 37 দিয়ে কাটলে হচ্ছে 5 আসবে এটা। তাহলে এ মাইনাস বি কত আসবে? অবভিয়াসলি এ মাইনাস বি আসবে হচ্ছে আমাদের কত আসছে? এ মাইনাস বি আমাদের কত আসছে? 5 আসছে। তাহলে এ প্লাস বি যদি 37 হয়, আমরা এখন ডাইরেক্ট এটা ক্যালকুলেশন করতে পারি। এ প্লাস বি কত? 37, এ মাইনাস বি কত? 5। এখানে প্লাস আছে, এখানে মাইনাস, এটাও ক্যান্সেল, এটা 2 করলে এটাকে প্লাস হইলে কত হবে? 42 হবে। এ ইকুয়াল টু 42/2, তাহলে কত হবে? 21। এ যদি 21 হয়, এ প্লাস বি ইকুয়াল টু আমরা পেয়েছি, এ প্লাস বি ইকুয়াল টু আমরা পেয়েছি 37, এ ইকুয়াল টু 21 হলে বি এর ভ্যালু কত? 37 মাইনাস 21, তার মানে বি এর ভ্যালু হচ্ছে 37 মাইনাস 21, তো কত হবে তোমাদের? 16। এর ভ্যালু 21, বি এর ভ্যালু যদি 16 হয়, তাহলে এ মাইনাস বি করলে কত হবে? ডিফারেন্স 21 মাইনাস 16, তার মানে কত? 5। আনসার কত আসবে? এখানে 5 হবে তোমাদের আনসার। ঠিক আছে, তোমরা বুঝেছো এটা? 6 নাম্বার কোশ্চেনের আনসারটা তোমরা বুঝেছো। এখন দেখো, ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার দ্যাট উইল ডিভাইড 3 এত এত অ্যান্ড এত লিভিং রিমাইন্ডার এত এত অ্যান্ড রেসপেক্টিভলি। বলেছে যে এই যে ফাইন্ড দ্য লার্জেস্ট নাম্বার বলেছে যে 398, 436 অ্যান্ড 50 লিভিং রিমাইন্ডার এত এত নেক্সট। এগুলো ইম্পর্টেন্ট কোশ্চেন নাম্বার সিস্টেমের, এগুলো নাম্বার সিস্টেমের ইম্পর্টেন্ট কোশ্চেন। আমি তোমাদের যখন 100 কোশ্চেন করাবো নাম্বার সিস্টেম, আমি আবারও বলছি, এই যে 100 কোশ্চেনটা হবে একই ক্লাসে হবে, এই নয় যে আলাদা আলাদা ক্লাস হবে। তোমাদের আমি টোটাল 25টা লেকচার আপলোড করব, হয়তো 2 থেকে 3 ঘন্টা করে একটা একটা ক্লাস হবে, ঠিক আছে? অ্যান্ড সব এক্সাম ফরেস্টার নিয়ে যেখানে ঠিক আছে, সবগুলোতে এটা ইম্পর্টেন্ট হবে। এই যে কোশ্চেনগুলো হবে এগুলো যদি তুমি করে থাকো, আমি আবারও বলছি, আমি যে কোশ্চেনগুলো করাবো তোমাদের, ঠিক আছে, ওই যদি কোশ্চেনগুলো তোমরা করে থাকো, আমি আবারও বলছি, তাহলে তোমাদের কোনো সমস্যা হবে না, ঠিক আছে? এখন দেখো আমরা কি করছি, এখান থেকে 398কে ডিভাইড করতে হবে, 436কে ডিভাইড করতে হবে, 542কে ডিভাইড করতে হবে। বলেছে এগুলোই এখান থেকে কত রিমাইন্ডার থাকবে? 7, ঠিক আছে? এটাকে রিমাইন্ডার 11 থাকবে, এখানে রিমাইন্ডার 15 থাকবে। যদি আমি এগুলো মাইনাস করে দিই তাহলে নাম্বারগুলো কত আসবে? 391 আসবে, তারপর হচ্ছে 425 আসবে, আর একটা হচ্ছে 527 আসবে। এখন যদি আমি বলতে পারি, এগুলো যদি আমি বলি তোমাদের, বলেছে যে লার্জেস্ট নাম্বার করো যেগুলি এই তিনোটা নাম্বারকে ডিভাইড করবে। এখন দেখো লার্জেস্ট নাম্বার কিভাবে বার করবে তুমি। এই নাম্বারটা দেখো 25 দিয়ে ডিভাইড হচ্ছে, ঠিক আছে? 25 দিয়ে ডিভাইড হচ্ছে, ঠিক আছে? আমি দেখছি 5 দিয়েও ডিভাইড হচ্ছে। একটা ফ্যাক্টরাইজেশন করো, বা এখানেও করতে পারো, 391কে করতে পারো, কত দিয়ে ডিভাইড যাচ্ছে দেখো? 3 দিয়ে যাচ্ছে। সবচেয়ে বেটার ওয়ে, আমি তোমাদের আরেকটা জিনিস বলি এখানে ডিভিশনের জন্য, যে 425 এসেছে, এটা হচ্ছে গোল্ডেন নাম্বার। এটাকে দেখো তুমি 25 দিয়ে ডিভাইড হচ্ছে, 25 দিয়ে ডিভাইড করলে হচ্ছে কত? 17 ইন্টু 25 আসছে, ঠিক আছে? 25 দিয়ে তুমি যখন ডিভাইড করলে, 5 দিয়ে করো, 5 8 40, হাতে 5 5 25, 5 দিয়ে করো, 5 17 85, 25 ইন্টু 17 এসেছে এটা।
তার মানে হয়তো 25 দিয়ে ডিভাইড হবে এই নাম্বারগুলো, না হলে 17 দিয়ে ডিভাইড হবে। 391 যে নাম্বারটা আছে এটাকে একবার 17 দিয়ে করো, 17 দিয়ে করে দেখো। 17 দিয়ে কাটলে কত আসবে? 391 কে 17 দিয়ে কাটলে 1 আসবে, 17 2 আসবে, 17 দুগুণা 34, 5 আর 1 317, এত 17 দিয়ে বাই যাচ্ছে। তার মানে এটাকেও 17 দিয়ে, 542 কে 17 দিয়ে, 42 না 35 ছিল এটা আই থিঙ্ক, সরি 527 ছিল, এটাকেও 17 দিয়ে ডিভাইড করো। 317 কত? 51, 1 রয়েছে আর 7 31। তাহলে আমরা দেখেছি এই নাম্বারটাকে 17 দিয়ে ডিভিজিবল, এটাকেও 17 দিয়ে, তাহলে আনসার কত হবে? সবচেয়ে লার্জেস্ট নাম্বার আসবে হচ্ছে আমাদের 17। ঠিক আছে, এটা তখন তুমি নাম্বার সিস্টেম করবে, তখন তুমি আরো শর্টকাটও ওটা করতে পারবে। ঠিক আছে, এখন আমি কোনো শর্টকাট প্রসেস নিচ্ছি না। নেক্সট দেখো, এ পার্সন স্পেন্ড 80% অফ হিজ ইনকাম, বলেছে যে 80% স্পেন্ড করেছে কত? 80%। উইথ ইনক্রিজ ইন দ্য কস্ট প্রাইস অফ লিভিং হিজ এক্সপেন্ডিচার ইনক্রিজ বাই 37.5% ইনক্রিজ হয়েছে এক্সপেন্ডিচার, অ্যান্ড ইনকাম ইনক্রিজ হয়েছে 16%, 16.2/3%। ঠিক আছে, এই যে পার্সেন্টেজটার ভ্যালু হচ্ছে 3/8, এটার ভ্যালু হচ্ছে তোমার কত জানো? এটার ভ্যালু হচ্ছে তোমার হচ্ছে আই থিঙ্ক 1/6। ঠিক আছে, এই হচ্ছে তোমাদের ফ্র্যাকশন ভ্যালু। এখন ধরো আমাকে এমন একটা নাম্বার নিতে হবে যেটা 6 দিয়ে আর 8 দিয়ে ডিভাইড হবে। ঠিক আছে, তো হয়তো তুমি কত নিতে পারো? 100 হবে না? 100-এর পরে তুমি একটা নাম্বার নাও 110 নাও, ওটাও ডিভাইড 120-কে দেখো, এটাকে 15 দিয়ে ডিভাইড করলে 80 আসে, 8 আসে, আর এটাকে 6 দিয়ে ডিভাইড করলে কত? 20 আসে। তাহলে 120 নাম্বারটাকে আমরা নিতে পারি। ঠিক আছে, 100, এটার মেন কারণ হচ্ছে এই যে প্রসেসটাতে নেওয়ার মেন কারণটা কি? এই প্রসেসটাতে নেওয়ার মেন কারণটা হচ্ছে এখানে ডিভিজিবিলিটি, যে 6 আর 8 দিয়ে ডিভিজিবল। স্পেন্ড করেছো কত? 80%, 120-এ সে 120 টাকা ইনকাম করতো। ঠিক আছে, এখন সে 80% স্পেন্ড করেছে, এটার 80% করো, 80% যদি বার করি আমরা কত? 80% স্পেন্ড করেছে, কত টাকা স্পেন্ড করেছে সে? ঠিক আছে, 80% কত হবে? 96 হবে এটার 80%, 8 12 96। তাহলে ইনিশিয়াল সেভিংস কত ছিল? ইনিশিয়াল সেভিং ছিল হচ্ছে সে 24 টাকা। ঠিক আছে, এখন তার যে নিউ এক্সপেন্ডিচার এটা কত? 8 বেড়ে গেছে, প্রথমে 8 ছিল। ঠিক আছে, প্রথমে 8 ছিল, 8 এর ভ্যালু কত দিয়েছে? 96। যা দেওয়া আছে তাকে তার ভ্যালু দিয়ে, তো এখন নতুন আরো 3 বেড়ে গেলে কত হয়েছে? 11 হয়েছে, 8 দিয়ে 8 12 ইন্টু 11 করলে আসবে 132 নিউ এক্সপেন্ডিচার হয়ে গেছে। তাহলে সে ইনকামও বেড়ে গেছে তার। ঠিক আছে, ইনকাম প্রথমে দেখো কত ছিল, প্রথমে যে ইনকাম ছিল 120 টাকা ছিল, এখন তার ইনকাম কত হয়ে গেছে? 61/6% বেড়ে গেছে। তার মানে 6-এর থেকে 7 হয়ে গেছে। 1/6 মানে কত? প্রথমে 6 টাকা, এখন 1 টাকা বেড়ে গেলে মানে 60 টাকা হয়ে গেছে নিউ ইনকাম। তাহলে 120-এর ভ্যালু হচ্ছে 6 ইন্টু 7 করলে আমাদের 20, তাহলে 140 হয়ে গেছে নিউ ইনকাম। 140 নিউ ইনকাম, তার এক্সপেন্ডিচার 132, তাহলে সেভিংস কত? 8। ঠিক আছে, সেভিংস কত? 8। আর এই যে 8টা 140-এর কত পার্সেন্ট? 0 0 ক্যান্সেল, 2 দিয়ে কাটলে 4, 2 দিয়ে কাটলে 7, 7/4, 70/4, আই থিঙ্ক 70/4 হবে এটা, হ্যাঁ 70/4, সরি 70 বাই, সরি 80 বাই, আই থিঙ্ক 80 বাই কত আসছে এখানে? 8 10 80, 4, 40/7 আসছে, এটা 40/7। তো এটাকে তুমি যদি 7 দিয়ে কাটো তাহলে কত হবে? এইভাবে দেখে নাও, 7 দিয়ে কাটলে 5 7 35, 7 আর 5 রয়েছে, তাহলে 5 রয়ে গেছে, 5/7 শেষ। এটা হচ্ছে তোমার আনসার। এগুলো তুমি আরো ইন ডেপথ করতে হবে। আমি তোমাদের আজকের এই ক্লাসে শুধু কোশ্চেনগুলো দেখাতে চাইছি লেভেলটা কেমন হয়েছে তোমাদের এক্সাম। ঠিক আছে, এবার দেখো 4 boy and 3 girls spent 120 rupees, বলেছে 4 boy and 3 girls কত 120 রুপি এভারেজ করেছে। তাহলে তো তাদের যদি আমি বলি যে টোটাল তাদের কত এভারেজ, যদি বলি টোটাল তাদের এক্সপেন্ডিচার কত এভারেজ করেছে, এত টোটাল এক্সপেন্ডিচার কত 7 ইন্টু 120, 8 12, 880 হয়ে যাবে। এবার বয় কত স্পেন্ড করেছে? বলেছে বয় স্পেন্ড 150 টাকা বয় স্পেন্ড করেছে, এবারে 4 জন মিলে, 4 4 15 কত 60, 600 টাকা। তাহলে গার্লস কত?
240 টাকা আর এভারেজ করেছে, তার মানে কি আমরা বলতে পারি গার্লস কম টাকা ইনভেস্ট, তাহলে 3 জন গার্ল মিলে 80 টাকা হয়ে যাবে, তো এটার আনসার। ঠিক আছে, তাহলে এভারেজ অ্যামাউন্ট গার্লস কত, 80 টাকা ইনভেস্ট করেছে। ঠিক আছে, 9 নম্বর। 10 নম্বর দেখো, দ্য সেলিং প্রাইস অফ 5 আর্টিকেল 5 SP ইজ সেম এজ দ্য 3 CP। ঠিক আছে, তো আমরা এখানে SP/CP ইকুয়াল টু লিখতে পারি, ঠিক আছে, 3/5। কিভাবে এসেছে তোমরা এটা দেখো, এটাকে এটার নিচে নিয়ে আসো, এটাকে ওটার নিচে নিয়ে চলে যাও। 5SP/CP ইকুয়াল টু 3/5 এসেছে। তাহলে কস্ট প্রাইস কত আমাদের, কস্ট প্রাইস হচ্ছে 5 টাকা, 3 টাকা বিক্রি করেছো তুমি, কত টাকা লস হয়েছে, 2 টাকা 5-এর ভিতরে। ঠিক আছে, তাহলে তুমি দেখো এখানে তোমার কত লস হয়েছে, 20 মানে কত, 1/5 মানে কত, 20%। আমি লিখিয়েছি তোমাদের ফরেস্টারে যখন বেসিক করাচ্ছিলাম, 2/5 ইন্টু 2 করে দেওয়া, ওটা ইন্টু 2% ইকুয়াল টু 40%, তার মানে 40% কি হয়েছে, সে লস হয়েছে। ঠিক আছে, বুঝেছো তোমরা এটা। এখানে হচ্ছে তোমাদের আজকের যে কোশ্চান ছিল এগুলো, 10টা ম্যাথ আজ ছিল, ম্যাথের ভিতরে এটা ইজি কোশ্চান, আমি বলি এটা ইজি কোশ্চান এসেছে, এটা ইজি কোশ্চান এসেছে, তারপরে এটাও ইজি কোশ্চান এসেছে, এটাও ইজি কোশ্চান এসেছিল, এটা ইজি ন মডারেট কোশ্চান বলতে পারো, এটা এটা মডারেট কোশ্চান ছিল, এটাও ইজি কোশ্চান ছিল, এটা তো ইজি কোশ্চান ছিল, এটা ইজি কোশ্চান তো আমাদের 6 নাম্বার বলেছি, এটা ইজি কোশ্চান ছিল। তারপরে এটা যেটা আছে এটা মডারেট লেভেল, এটা হার্ড লেভেলের কোশ্চান ছিল, তোমাদের বেসিক যদি না জানা থাকতে হতো না। অ্যান্ড এটা হচ্ছে তোমাদের হার্ড লেভেল বলতে পারো, কারণ এটা তোমরা যদি না করে থাকো। অ্যান্ড এই যে এটা আছে, এটা ইজি কোশ্চান ছিল। ঠিক আছে, তারপর হচ্ছে এটাও তোমাদের বলতে পারো যে মডারেট লেভেলের কোশ্চান ছিল, তুমি যদি প্রথমে থেকে এপিজিপির আইডিয়া না থাকে তাহলে তুমি করতে পারবে। তারপরে তার মানে এটা তুমি মডারেট টু হাই আর ছোট ছোট যে টপিকগুলো রয়েছে এগুলো আমরা করতে পারি। ঠিক আছে, এখন আমি করতে চলেছি আজকের যে মেইনসের জন্য যে পার্ট টুতে যে আমাদের যে টপিক ইন্ডিয়ান কনস্টিটিউশন পার্ট 3-তে রয়েছে, ওটার থেকে যে কোশ্চান আসে ইন্ডিয়ান কনস্টিটিউশন পলিটি যে পার্টটা অ্যান্টি ডিফেকশন ল আমি ডিসকাশন করব। প্রথমত অ্যান্টি ডিফেকশন ল রিসেন্টলি কেন নিউজে ছিল আমি বলেছি, টিএমসি 2টা পার্টে চেঞ্জ হয়ে যাচ্ছে। ঠিক আছে, টিএমসি যে তৃণমূল কংগ্রেস অ্যান্ড আরেকটা জিনিস হচ্ছে কি বলতো, আরেকটা জিনিস হচ্ছে আমাদের যে শিবসেনা মহারাষ্ট্রে 2 পার্টি এখান থেকে এমপি টেমপি জয়েন করছে, তারপরে আম আদমি পার্টি গভর্নমেন্টের কারণে এটা নিউজে এসেছে। এখন আমাদের অ্যান্টি ডিফেকশন ল যদি আসে এক্সাম, আমাদের কি কি থাকা উচিত আনসার রাইটিং এ, প্রথম হচ্ছে শিডিউল একটা বলেছে অ্যান্টি ডিফেকশনের কথা। ঠিক আছে, কোন শিডিউলের কথা বলেছি এটা থাকতে হবে তোমাদের। শিডিউল হচ্ছে 10 শিডিউল। যদি তুমি বলো যে আমি যদি বলি যে তোমাদের যে কোন শিডিউল এটা মেনশন রয়েছে, তোমার আনসাইডে এটা থাকতে হবে। 52 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট থাকতে হবে, মনে রাখবে কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট। ঠিক আছে, কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট তোমাদের থাকতে হবে, অ্যামেন্ডমেন্ট অ্যাক্ট এটাকে থাকতে হবে, যেটা হচ্ছে 1985-এ। এরপরে 91 কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল, যেটা কনস্টিটিউশনাল অ্যামেন্ডমেন্ট যেটা হয়েছিল। ঠিক আছে, কনস্টিটিউশন অ্যামেন্ডমেন্টটা কত হয়েছে, কবে হয়েছিল, এই যে অ্যামেন্ডমেন্টটা হয়েছিল, অ্যাক্টটা হয়েছিল, সেটা 2003-এ হয়েছিল। তো এটা না থাকলেও হবে তোমাদের, কিন্তু এই 2টা জিনিস থাকতে হবে। এন্ড কেস যদি তুমি একটা মেনশন করতে পারো এখানে, আমি আবারও বলছি, পলিটি হচ্ছে কনস্টিটিউশনাল আর্টিকেল রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট। ঠিক আছে, পিপল অ্যাক্ট, আরপি অ্যাক্ট। ঠিক আছে, 1950 যেটা রয়েছে এটা যদি মেনশন করতে পারো তুমি, আমি আবারও বলছি, একদম বারবার বলছি, এগুলো হচ্ছে তোমাদের আনসার রাইটিং এর মূল জিনিস। ঠিক আছে, যদি এটা তুমি মেনশন করতে পারো তাহলে তোমার আনসার তুমি ভাবো। তারপর হচ্ছে কেস কেস বা যে কমিটি, ঠিক আছে, কমিটি এগুলো যদি মেনশন করতে পারো পলিটি আনসারে, আমি বলছি স্ট্যান্ডার্ড আনসারে তুমি 5-এর ভিতরে 3.5 পাবে। ঠিক আছে, মিনিমাম 3.5 পাবে। এখন দেখো অ্যান্টি ডিফেকশন লতে আমি কিছু বলছি যে কি বলেছিল, কি প্রভিশন 10 শিডিউল যেটা বলেছিল এটাতে কি বলেছিল। সাপোজ ধরো তুমি এমএলএ হয়েছো আর তুমি চাইছো যে তুমি ওই পার্টি ছেড়ে দেবে, তুমি যদি পার্টিটা ছাড়ো তাহলে তুমি ডিসকোয়ালিফিকেশন হয়ে যাবে ওই পার্টি, পলিটিক্যাল পার্টি থেকে, তার মানে তোমার যে মেম্বারশিপ এটা ডিসকোয়ালিফাই হয়ে যাবে। ঠিক আছে,
এরপরে তুমি যদি পার্টির কোনো মিটিং হয় বা ভোটিং হয় তাহলে তুমি ওখান থেকে অ্যাবস্টেইন হবে। আর হুইপস, যদি পার্টি হুইপ তুমি অ্যাপ্লাই করে তাহলে তুমি এটার জন্য পারমিশন চাই, ঠিক আছে? কার জন্য হয় এটা? এমপিস আর এমএলএ এর জন্য অ্যাপ্লাই হয়, এমএলএস এটা অ্যাপ্লাই হয়, ঠিক আছে? তার এটার যে ডিসিশনটা নেবে, কে নেবে ডিসিশনটা? ডিসিশনটা নেবে হচ্ছে স্পিকার। যে স্পিকার রয়েছে, স্পিকার অর চেয়ারম্যান, চেয়ারম্যান রাজ্যসভাতে, স্পিকার লোকসভাতে বা অ্যাসেম্বলিতে এটা নেবে, ঠিক আছে? আর যদি 2/3, দাদা তোমার কাছে, ঠিক আছে, 9 জন এমপি আছে, তুমি 6 জন নিয়ে কি করেছো? আপ আম আদমি গভর্নমেন্ট থেকে বিজেপিতে জয়েন করেছো, ঠিক আছে? 6 জন নিয়ে জয়েন করেছো বা 7 জন নিয়ে করেছো, তাহলে আম আদমি পার্টি আর থাকবে না, সেটা হচ্ছে কি হয়ে যাবে? তুমি বিজেপির এমপি হয়ে যাবে, ঠিক আছে? এটা মনে রাখবে। বুঝেছো তোমরা? এটা হচ্ছে তোমাদের মেইন মেইন যে পয়েন্টগুলো এখানে বলেছিল। এটা হচ্ছে পার্টির সাথে পার্টির মার্জার হবে মাত্র 2/3 অফ দ্য মেম্বার অফ দ্য লেজিসলেটিভ পার্টি এগ্রি টু মার্জার উইথ অ্যানাদার পার্টি, ঠিক আছে? এটা হচ্ছে তোমাদের অ্যান্টি ডিফেকশন ল এর মেন যে কথাটা বলেছিল। এখন ইম্পর্টেন্ট কেস যদি আমি বলি, একটা ইম্পর্টেন্ট কেস আছে এটার। ইম্পর্টেন্ট কেস যেটা আছে সেটা হচ্ছে তোমাদের ইম্পর্টেন্ট কেসটা বলেছিল অ্যান্টি ডিফেকশন লর মধ্যে কি হতু হোল্লান ভার্সেস জাচিলহু কেস, যেটা 1992-তে হয়েছিল। এখানে কি বলেছিল? ল্যান্ডমার্ক জাজমেন্ট ছিল এটা অ্যান্টি ডিফেকশন ল এর উপরে। এখানে বলেছিল যে স্পিকারের যে ডিসিশনটা আছে, আপহোল্ড দ্য কনস্টিটিউশন ভ্যালিডিটি, এর আগে কি হয়েছিল? স্পিকারের ডিসিশন নিয়ে নিত। এরপর কি হয়েছিল? কি হেতু হোলান কেজে বলেছে যে স্পিকারের ডিসিশনটাও জুডিশিয়াল রিভিউ হবে যদি চায় ডিসিশন। সাপোজ ধরো এখন টিএমসি যে পার্টিটা আছে এটা সুপ্রিম কোর্টে, হাইকোর্টে, যে কলকাতা হাইকোর্টের আছে, ঠিক আছে, ওখানে গিয়েছে, কলকাতা ইচ্ছে হাইকোর্টে গিয়েছে যে পার্টির যাতে সিম্বল টিম্বল এমন কিছু নিয়ে গিয়েছে এমপি, যাতে এমন না হয়, ঠিক আছে? তো জুডিশিয়াল রিভিউটা হবে। এটা কোর্টের রিভিউ কখন হবে? যখন হবে যখন সাপোজ ধরো স্পিকার ডিসিশন দিয়েছে, ঠিক আছে? তো সুপ্রিম কোর্ট এক্সামে তুমি লাইনটা অ্যাড করবে যে সুপ্রিম কোর্ট আপহেল দ্য 10 শিডিউল বাট অ্যালাউ জুডিশিয়াল রিভিউ অফ দ্য স্পিকার ডিসিশন, ঠিক আছে? মনে রাখবে এটা। তাহলে আমি যদি এখানে তোমাদের আনসার রাইটিংটা বলি কিভাবে করবে, তুমি এখানে দেখো। আমি যদি এক্সাম হতাম, শর্ট নোট আসলে দ্য অ্যান্টি ডিফেকশন law was introduced by the 52 and Constitutional Amendment Act, Constitutional Amendment Act, ঠিক আছে? Amendment Act 1985, adding the 10th schedule of the Constitution to prevent political defection, ঠিক আছে? পলিটিক্যাল ডিফেকশন, ইটস ইট ডিসকোয়ালিফাইস, কি করে এটা disqualified MPs and MLS who defect or violate the party whip, ঠিক আছে? পার্টির যে উইপ সিস্টেমটা আছে ওটা ভায়োলেট করে, ঠিক আছে? বুঝেছো তোমরা? তো এরপরে আমি তোমাদের এখানে লিখতে পারো যে তোমরা কি লিখতে পারো, অ্যান্ড এরপরে একটা লাইন তুমি এখানে অ্যাড অন করতে পারো, আমি যেটা বলেছিলাম তোমাদের, strengthen 91st Constitutional Amendment Act, strengthen the 91st Constitutional 91st the 91st Constitutional Amendment Act 2003, strengthen strengthen the law by removing the split provision, মানে যে
রিমুভিং দ্য স্লিট পজিশন, যে স্লিট যে বিভাজন হয়ে যেত ওইটাকে হতো। ইন কিহোটো হোলোহ্যান ভার্সেস জাচিলহু 92, ঠিক আছে, কেস দ্য সুপ্রিম কোর্ট upheld the law while allowing judicial review of the speaker decision। বাস এটা লিখে দাও, তোমাদের এক্সাম সেন্টারে আর কিছু করতে হবে না তোমাদের, ঠিক আছে। বাস এই দুইটা জিনিস, তিনটা জিনিস তুমি যদি প্রপার লিখতে পারো তাহলে তোমার আর কোনো সমস্যা হবে না। আমি আবারও বলছি, কোনো সমস্যা হবে না। নেক্সট দেখো, নেক্সট হচ্ছে শর্ট নোটস অফ এসআইআর। এটা হোমওয়ার্ক থাকবে। এখানে তুমি কি কি অ্যাড করতে পারো আমি আবারও বলছি। এসআইআর এ এসআইআর এ তুমি যেটা করবে সেটা হচ্ছে, তুমি মনে রাখবে এটা ইলেকশন কমিশন অফ ইন্ডিয়ার কথা বলেছে। আর্টিকেল নাম্বার কত, আর্টিকেল নাম্বার মেনশন করবে 324। তারপরে এটা রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট, রিপ্রেজেন্টেশন অফ পিপল অ্যাক্ট 1950 কথা মেনশন করবেই। কি করেছে এটাতে, এম টু রিমুভ ডুপ্লিকেট ডিকেজ অর ইনএলিজিবল ভোটার ওয়াইল অ্যাডিং এলিজিবল সিটিজেন। আবার বলেছে যে এগুলোকে তো আমরা ডিকে রিমুভ করব, বাট আমরা এলিজিবল যে আছে তাকে আমরা অ্যাডিনও করব, ঠিক আছে। আর 2025-26 এটা এসআইআর এক্সপান্ড করা হয়েছিল, মাল্টিপল স্টেট বিকাম এ মেজর ইলেকট্রিয়াল রিফর্ম অ্যাজ ওয়েল এজ এ সাবজেক্ট অফ পলিটিক্যাল অ্যান্ড লিগাল ডিবেট। অ্যান্ড 2026 আই থিঙ্ক 2026 সেপ্টেম্বর মাসে হয়তো ত্রিপুরাতেও এটা, না জানি অক্টোবর মাসে এই ত্রিপুরাতেও এটা এসআইআর প্রসেস শুরু হবে, ঠিক আছে। এটাও তুমি মেনশন করতে পারো যদি এটা আসে, ঠিক আছে। বুঝেছো তোমরা? নেক্সট হচ্ছে ডিসকাশন টু। এখানে এই কোশ্চেনটা ইম্পর্টেন্ট আছে। ডিসকাশন দ্য রাইট টু ওয়ার্ক অ্যাজ এ পার্ট অফ আর্টিকেল অফ দ্য ইন্ডিয়ান কনস্টিটিউশন। এখানে কি বলেছে যে রাইট টু ওয়ার্ক আছে, রাইট টু ওয়ার্ক, এটাকে রাইট টু লাইফ, রাইট টু লাইফ আন্ডার রাইট টু লাইফ আন্ডার আর্টিকেল 21 এটা বলেছে সুপ্রিম কোর্ট 2024-25 আই থিঙ্ক সুপ্রিম কোর্টে এমফেসাইজ করেছিল যে পেডিট্রেশিয়ান সেফটি অ্যান্ড ডাইরেক্টেড অথরিটি টু রিমুভ এনক্রোচমেন্ট অ্যান্ড ইমপ্রুভ ওয়াকেবিলিটি, দ্য রাইট প্রমোট রোড সেফটি অ্যাসেসিবিলিটি অ্যান্ড হিউম্যান ডিগনিটি, এটা বলেছিল। তো এখানে আমরা আর্টিকেল বেস করেছি এটা 21। এখানে 21 মানে কি, রাইট টু লাইফ, রাইট টু লাইফ এভাবে লিখতে পারে। এই কিওয়ার্ডগুলো থাকতে হবে। রাইট টু মোবিলিটি, এই কিওয়ার্ডটাও থাকতে হবে তোমাদের, ঠিক আছে। আর কারেন্ট যে রিলেভেন্স, কারেন্টের উপরে যে লাইনটা লিখতে পারে যে সুপ্রিম কোর্ট ডাইরেকশন দিয়েছে যে পেডিস্ট্রেশিয়ান ফ্রেন্ডলি ইনফ্রাস্ট্রাকচার অ্যান্ড রিমুভাল অফ এনক্রোচমেন্ট, এটার কথা সুপ্রিম কোর্ট বলেছে, ঠিক আছে। তাহলে এটাকে যদি আমি তোমাদের লিখি, কিভাবে লিখতে পারবে বলো তুমি? তো আমি এখন তোমাদের এটা লিখছি, আনসারটা তোমাদের আমি করাতে চাই, ঠিক আছে। থ্যাংক ইউ চলে এসে কোনো লাভ নেই, থ্যাংক ইউ। চলো, তো সরি সরি, এক্সট্রিমলি সরি এটা। হুম, চলো। দ্য রাইট টু ওয়ার্ক অ্যাজ এ পার্ট অফ আর্টিকেল 21 অফ দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। দেখো, দ্য রাইট টু ওয়ার্ক ইজ রিকগ recognized as part of the right to life under Article 21 of the Constitution, ঠিক আছে। এই কথাটা বলা হয়েছিল যে এটা, ইট ইনক্লুডস দ্য রাইট টু সেফ, accessible and
obstruction free footpaths and public space. In 2024-25, the Supreme Court বা এইভাবে লিখতে পারো, অ্যাপেক্স কোর্টও লিখতে পারো, তাহলে আরো সুন্দর হয়। সুপ্রিম কোর্ট emphasize emphasize করেছে, কি বলেছে, পেডিট্রেশিয়ান সেফটি and directed authorities, যে অথরিটিস রয়েছে, ঠিক আছে, টু রিমুভ encroachments and improve walkability. The right promotes road safety, তারপর হচ্ছে accessibility and human dignity. ঠিক আছে, তো এটা আমরা মোটামুটি 60 ওয়ার্ডের মতো হয়ে যাবে। তাহলে রাইট টু ওয়াক, এই যে এখানে কি কি আমি মেনশন করেছি, 21 এর কথা মেনশন করেছি, সুপ্রিম কোর্টের কথাও মেনশন করেছি, এই জিনিসগুলো সবচেয়ে ইম্পর্টেন্ট, অ্যাসেবলি হিউম্যান ডিগনিটি। ঠিক আছে, তো এই হচ্ছে তোমাদের মোটামুটি আজকের যে ক্লাসটা, 3টা কোশ্চেন অ্যান্ড 10টা ম্যাথের কোশ্চেন আমি প্রিভিয়াসলি কম্বাইন 3তে যেটা এসেছে এটা আমরা ডিসকাশন করেছি। ঠিক আছে, তো এর হচ্ছে আজকের ক্লাস। তোমরা যদি ক্লাসটা ভালো লাগে লাইক করো, কমেন্ট করো অ্যান্ড শেয়ার করে দাও। আর তুমি যদি চাও যে আমি কোশ্চেনগুলো আগেই শেয়ার করে দিই আগের দিন, তাহলে তুমি প্রিপেয়ার করে নিতে পারো। তাহলে তুমি আমাকে টেলিগ্রাম চ্যানেলে মেসেজ করতে পারো, যে একটা গ্রুপ বানানো আছে ওখানে। ঠিক আছে, তো থ্যাংক ইউ সবাইকে। জয় হিন্দ, জয় ভারত।